ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই লেটস ক্র্যাক ইটের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে। তো গত এক মাস আগে আমি আলোচনা করেছিলাম আকবর ব্যাপারে। আজকে এক মাস পর আবার ভিডিও আসছে। আজকে আমরা আলোচনা করব গোটা মুঘল পিরিয়ড নিয়ে। চাইবো এই ভিডিওটা একটু লম্বা হবে, তো সুতরাং তোমরা সবাই একটু শান্ত মতো বসো এবং দেখে নাও কী কী হতে পারে। তো প্রথমত আমরা বলি টাইম লাইনটা। মুঘল পিরিয়ডকে না মূলত দুই ভাগে আমরা ভাগ করে থাকি। প্রথমত আসে সেটা 1526 থেকে 1707 অবধি। 1526 সালে কি হয়েছিল? দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ, পানিপথের প্রথম যুদ্ধ, যেখানে বাবরের সম্মুখীন হয়েছিলেন তৎকালীন দিল্লি সালতানাতের শেষ সম্রাট ইব্রাহিম লোদি। এই যুদ্ধে বাবর উজবেক নীতি এবং তুগলামা নীতি, যাকে আমরা বলে থাকি, কিংবা যেটা আমরা বলি এই যে রুমি নীতি, এটা গ্রহণ করে, উজবেক নীতি এবং ওসমানিয়া নীতি গ্রহণ করে কিন্তু কি করে, যেটা ওসমানিয়া নীতি সেটাই কিন্তু রুমি নীতি। হ্যাঁ, এই উজবেক নীতি এবং ওসমানিয়া নীতি গ্রহণ করে কি করে, কিন্তু পানিপথের যুদ্ধ জয় করে নেয় বাবর। এর পরবর্তীকালে কি হয়, যখন বাবর দিল্লি জয় করে নেয়, সেই সময় দিল্লি সুলতানাতের প্রায় অবসান ঘটে বসে এবং এক নতুন সাম্রাজ্যের সূর্যোদয় হয়, যেটা হয় দ্য মুঘল পিরিয়ড। এর পরবর্তীকালে এটা চলে 1526 থেকে 1707 অবধি, ঔরঙ্গজেবের সময় পর্যন্ত। এখানে বাংলাতে এদের নাম মনে রাখার জন্য একটা বিশেষ টেকনিক রয়েছে, যেটা ছোটোবেলা থেকে তোমরা সবাই জানো। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে, অর্থাৎ বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। কিন্তু এই কয়েকটা হাতে মুষ্টিমেয় কয়েকজন সম্রাটের নাম জানলেই আমাদের সম্পূর্ণ নয়, আমাদেরকে আরও কিছু জানতে হবে। যেমন 1707 অবধি কি, এটা ঔরঙ্গজেবের মৃত্যু। এর পরবর্তীকালে এমন অনেক ঘটনা ঘটে যেটা মুঘল সালতানাতের মধ্যেই ঘটে। তাই বলে কি 1707-এর পরে আর কোনো মুঘল এম্পায়ার ছিল না? ছিল। যেমন 1707 থেকে 1764 এই টাইম লাইনটা, যে 1764 যেটা এই যে এটা কিন্তু মতভেদে ভিন্ন হতে পারে। এটা ইম্পর্টেন্সের উপর ডিপেন্ড করে, বিভিন্ন টিচার বিভিন্নভাবে কিন্তু এটাকে ব্যাখ্যা করে থাকেন। কেউ কেউ বলেন 1784, কেউ বলেন 1764। কারণ হচ্ছে যে 1707 যেটা, এটা হচ্ছে ঔরঙ্গজেবের মৃত্যু। ঔরঙ্গজেবের মৃত্যুর পর সেরকম কোনো সম্রাটই কিন্তু দিল্লির যে মুঘলিয়া সালতানাত, সেটার কিন্তু কোনোদিনও ভালো একটা যোগ্য শাসক হিসাবে তারা উঠে আসেনি। সেই কারণে 1707 থেকে শুরু হলেও অন্ত কোথায় এটা কেউ জানে না। যেমন 1764 সাল কি জন্য বিখ্যাত? বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধে কি হয়েছিল? 1764 সালে কি হয়েছিল? বক্সারের যুদ্ধ। এই 1764 সালে বক্সারের যুদ্ধের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আধিপত্য, সেটা কিন্তু বেড়ে যায় এবং মুঘলিয়া সালতানাত যেটা থাকে প্রায় শূন্য হয়ে পড়ে। এটার জন্য আমরা ধরে নিচ্ছি যে দ্যাটস দ্য এন্ড পয়েন্ট অফ দ্য মুঘল এম্পায়ার আর মুঘল এম্পায়ার, সেটা আমরা বলতে পারি। কিন্তু এখানেও যারা নাম উল্লেখ আছে সেটা হচ্ছে দ্বিতীয় শাহ আলম। এর পরবর্তীকালে যিনি আসেন তিনি হচ্ছেন বাহাদুর শাহ জাফর, যেনাকে নির্বাসন করে দেওয়া হয়, ভারত থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং বর্তমানকালে বাংলাদেশের মায়ানমারে তার সমাধি রয়েছে। এই বিষয়ে আমরা পরে যাব। আজকে আমরা জানবো 1526 থেকে 1707 অবধি। তো 1526 সাল নিয়ে শুরু করি। 1526 সাল, এই 1526 সালে কি হয়েছিল? দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ। কার কার মধ্যে হয়েছিল? বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি। লোদি বংশের ব্যাপারে যদি আমরা জানি, আমরা কি তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে কি করে মনে রাখবে, তাই কি না? গোলাপ খিলে তো শ্বাস লো, অর্থাৎ গোলাম বংশ, খিলজি বংশ, তুঘলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, তাই কি না? লোদি বংশের প্রতিষ্ঠাতাকে বহুলর লোদি। বহুলর লোদির পর কে আসে? সিকান্দার লোদি। আর তারপর কে আসে? ইব্রাহিম লোদি। বাবর এই যুদ্ধে জিতে যায়, দুটা নীতি গ্রহণ করে। কি নীতি গ্রহণ করে? নীতি মানে হচ্ছে কি রণনীতি, অথবা বলা যেতে পারে কোনো পদক্ষেপ, দৃঢ় পদক্ষেপ। এখানে দুটা নীতি সে গ্রহণ করে। প্রথম নীতিটার নাম হচ্ছে গিয়ে তার উজবেক নীতি, দ্বিতীয়টা হচ্ছে ওসমানিয়া নীতি।
উজবেকিস্তান থেকে যে, আচ্ছা বাবর ব্যাপারে আমি একটু বলে দিই আগে, বাবরের ব্যাপারে বলাটা ভালো। বাবরের যে জন্ম না, এই যে বাবর, এটা কিন্তু বাবুর লিখিনি, এটা বাবর, বানানটা এরকমই। বাবরের জন্ম হয় খুব একটা রোম্যান্টিক দিনে, একদম ছুঁইমুই দিনে একদম। দিনটা হচ্ছে 14th of February 1483, 1483 সালের 14ই ফেব্রুয়ারি, একদম খুব রোমাঞ্চকর দিনে বাবরের জন্ম। ভ্যালেন্টাইন্স ডের দিন জন্ম বাবরের। এবং বাবরের বাবা মা দুজন যে ছিলেন, তিনি ছিলেন একদম হচ্ছে উমর শেখ মির্জা, আর মায়ের নাম ছিল কুলতুক নিগার খান। বাবরের যে বাবা ছিলেন উমর শেখ মির্জা, তিনি ছিলেন মূলত তৈমুর লংয়ের বংশধর। কার বংশধর? তৈমুর লংয়ের বংশধর। কিন্তু whereas on the other hand, যদি আমরা তার মায়ের সাইডটা দেখি, তিনি ছিলেন বিখ্যাত মঙ্গল শাসক, একনায়ক শাসক বলা যেতে পারে, চেঙ্গিস খানের বংশধর। যে চেঙ্গিস খানের মানে নাম শুনলে লোকজনের প্যান্ট হলুদ হয়ে যেত। চেঙ্গিস খানের বংশধর কে ছিলেন? কুলতুক নিগার খান। এবার চেঙ্গিস খানের বংশধর অনেক ছিল, কারণ চেঙ্গিস খান বিভিন্ন জায়গায় যুদ্ধ করতে যেত, তো ভালোবাসা বিলিয়ে বেড়াতো সবার প্রতি, তো অনেক বংশ ছিল চেঙ্গিস খান। তো চেঙ্গিস খানের বংশধর কে ছিলেন? কুলতুক নিগার খান। কিন্তু যেহেতু বাবার বংশই দেখা হয় ছেলের প্রতি, আমাদের পিতৃতান্ত্রিক সমাজে তাই রয়েছে যে কি আমরা দেখব বাবার সাইডটা। যদি মায়ের সাইডে কেউ মারা যায় অতটা ইম্পর্টেন্ট না, বাবার সাইডে মারা গেলে আমাদেরকে মানতে হবে, বাবার দিকটাই আমাদেরকে চালাতে হবে। তো এই যে বাবার দিকটা চালাতে হবে, অতএব বাবরকে বলা যেতে পারে কোন বংশধর? তৈমুর লংীয় বংশধর। এবার পিতৃ সুবাদে তিনি যে টাইটেল, যাকে আমরা বলি লাস্টের সারনেম, এই টাইটেলটা যিনি পেয়েছিলেন তিনি ছিলেন মির্জা, কারণ বাবার নাম ছিল উমর শেখ মির্জা। কি নাম ছিল? উমর শেখ মির্জা। এই উমর শেখ মির্জা এবং কুলতুক নিগার খানের যে সন্তান, তিনি হচ্ছেন বাবর। বাবর বললামই কত সালে জন্মগ্রহণ করেন, কোন দিন জন্মগ্রহণ করেন, এবং পরবর্তীকালে সারা জীবন বাবর কিন্তু কেবল যুদ্ধেই কাটিয়ে গেছে। 1500, এই যে বাবর কেবলমাত্র কি করেছে? যুদ্ধে কাটিয়ে গেছে। ইব্রাহিম লোদির সাথে যখন বাবরের যুদ্ধ ঘটে, তখন ইব্রাহিম লোদির সেনার মধ্যে খুঁত ছিল। যেমন পরবর্তীকালে আমরা দেখতে পাই বাংলার যখন আমরা পড়ব 1757 সাল, প্রায় আরও 300 বছর বা 330 বছর পেরিয়ে যখন দেখব 1757 সালে পলাশির যুদ্ধ হচ্ছে, নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কারা দাঁড়িয়ে আছে? জগৎ সেঠ, মির্জাফর, ঘসেটি বেগম, এমনকি নদিয়ার রাজা মহারাজা কৃষ্ণচন্দ্রও কিন্তু তার বিপক্ষে ছিলেন। আচ্ছা, যারা যারা গোপাল ভাঁড় দেখেছো তারা চিনবে মহারাজা কৃষ্ণচন্দ্রকে। ওকে, সো গোটা জীবন কিন্তু বাবর কেবল যুদ্ধ করেই কাটিয়ে দিল। তিনি যখন ভারতে আসেন, প্রথমত তিনি ভারতে কোনোদিনও শাসন করতে আসেননি। যেমন আমি একদম প্রথম ভিডিওতে যখন দিল্লি সালতানাত শুরু করেছিলাম, দিল্লি সালতানাতের শুরুতে আমি বলেছিলাম ভারতে 4 দফায় অর্থাৎ 4 পর্যায়ে মুসলিম আক্রমণ হয়। প্রথমে এসেছিলেন কে? মোহাম্মদ কাসিম, যিনি কোথা থেকে এসেছিলেন বলতো? আরব থেকে, অ্যারাবিয়ান কান্ট্রি থেকে, আরব, ঠিক আছে। প্রথম আরবি, কতটা সাল? 712 খ্রিস্টাব্দ। এর পরবর্তীকালে আসে আফগানিস্তান থেকে গাজনী সুলতান মাহমুদ, তার পরবর্তীকালে আসেন মোহাম্মদ ঘুরি। এই মোহাম্মদ ঘুরি থেকেই কিন্তু আমাদের সুলতানি যুগের শুরু হচ্ছে, এবং যেই সুলতানি বংশ শেষ হচ্ছে ইব্রাহিম লোদি দিয়ে। তো এটা কি আমরা বলতে পারি যে মোহাম্মদ ঘুরির বংশধর ইব্রাহিম লোদিটা? একদমই না। মোহাম্মদ ঘুরির যারা বংশধর ছিল তার মেয়ের সাইড থেকে, তারা কিন্তু গোলাম বংশের সাথে শেষ হয়ে গেছে। এরপর দিনে দিনে কালচক্রে বিভিন্ন কালের তলায় পদপৃষ্ঠ হয়ে নতুন নতুন সাম্রাজ্যরা এসছে, এবং নতুন নতুনভাবে তারা নিজের কীর্তিগাথা লিখে গেছে। এরকমই বাবরও কিন্তু পুরো আলাদা বংশের, এবং যখন মোহাম্মদ ঘুরির পর্যায়ে মানে পরে যে মুসলিম আক্রমণ হয়, সেটার মধ্যে ছিলেন বাবর। বাবরেরও কোনো ইচ্ছে ছিল না ইন্ডিয়াতে এসে বাস করার, কিন্তু পরবর্তীকালে তার মনটা চেঞ্জ হয় এবং সে ডিসাইড করে যে সে মানে ভারতে এসে কিন্তু সে তার সাম্রাজ্য স্থাপন করবে। বাবর কেবল সারা জীবন যুদ্ধ করে গেছে, এবং 1526 সালে পানিপথের প্রান্তরে যখন বাবরের সাথে ইব্রাহিম লোদির যুদ্ধ হয়, সেই সময় বাবরও কিন্তু তার নিজের ছোট ছেলে
অর্থাৎ যে একদমই 11 থেকে 12 বছর বয়সী একটা ছোট্ট বাচ্চা ছেলেকে নিয়ে যুদ্ধক্ষেত্রে এসেছিলেন, যাতে দেখাতে পারে যে আমি কতটা শক্তিশালী। অর্থাৎ বাবা তার ছেলেকে নিয়ে এসেছিলেন যুদ্ধক্ষেত্রের ময়দানে জাস্ট টু শো দ্যাট হাউ মাচ পাওয়ারফুল হি ইজ। ঠিক আছে, বিউটিফুল বলছিলাম, সরি, স্লিপ অফ টাং। যে কতটা সে শক্তিশালী সেটা যাতে সে জাহির করতে পারে। তো এবার আমরা জানবো তাহলে বাবর তার ছেলেকে নিয়ে এসেছিল, বা বাবরের ছেলে সম্বন্ধে আমাদের জানতে হবে। বাবরের মোট 4টা ছেলে। কি কি বাবরের 4টা ছেলে? একটার নাম হচ্ছে কামরান, অর্থাৎ কেউ কাউকে কামড়াতে বলছে। একটা নাম হচ্ছে হিন্দাল, একটা হচ্ছে আসকারি, একটা হচ্ছে হুমায়ুন। আমি খুব শর্টে বলছি কারণ আমি অলরেডি আগে এগুলো করে দিয়েছি, এখন জাস্ট শর্টে চলবে। কামরান, হিন্দাল, আসকারি, হুমায়ুন। সবচেয়ে বড় ছেলে হচ্ছে কামরান, তারপর হিন্দাল, তারপর আসকারি, তারপর হুমায়ুন। এর মধ্যে কামরান ছিল কাবুলের রাজা, কামরান ছিল কাবুলের সম্রাট বা যাই বলি রাজা। কাবুলটা কোথায়? আফগানিস্তানে। কাবুল আফগানিস্তান, AFG আফগানিস্তান। আর হুমায়ুন কোথা থেকে পেল? হুমায়ুন পেল কি? দিল্লি, ইন্ডিয়া। এবার ব্যাপারটা এখানে বুঝার রয়েছে যে বাবর যেখান থেকে এসছিল সেটা ছিল মূলত উজবেকিস্তান। আজকের দিনে সেটা উজবেকিস্তান হলেও তৎকালীন সেটা আফগানিস্তানের অন্তর্গত ছিল। এখন বলা যেতে পারত, তখন যদি বলা যায়, তারও আগে বলা যায়, তো গোটাটা ইন্ডিয়ারই অন্তর্ভুক্ত ছিল, অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত ছিল, যাকে আমরা ভারতীয় উপমহাদেশ বলে থাকি। পরবর্তীকালে আফগানিস্তান ভাঙলো, মায়ানমার ভাঙলো, বাংলাদেশ ভাঙলো, পাকিস্তান ভাঙলো, তাই কি না? এমনকি তোমরা এমনও জানো কি যে ভারতের স্বাধীনতা সংগ্রামে কিন্তু নেপাল থেকেও কিন্তু লোকজন এসেছিল ভারতের হয়ে লড়ার জন্য। ইট মিনস কি একটা টাইমে যে ওখানেও যে দেশপ্রেম সেটা জাগ্রত ছিল, তাই কি না? কিন্তু নেপাল এখন একটা সেপারেট কান্ট্রি, বাংলাদেশ ইজ এ সেপারেট কান্ট্রি, পাকিস্তান ইজ অলসো সেপারেট কান্ট্রি। ওখান থেকে বলা যাচ্ছে যে আফগানিস্তানও সেপারেট কান্ট্রিতে বিলং করে। তখন বাবরের জন্ম কোথায়? আজকের উজবেকিস্তান, তৎকালীন আফগানিস্তান। অতএব তাদের রাজধানী কোথায়? কাবুলে। কাবুল, কান্দাহার, এইসব যে মেন স্পটসগুলো আফগানিস্তানে রয়েছে সেটা কার আদলে তৈরি, কার জন্য রয়েছিল? এই কামরানের জন্য। যখন বাবর সেগুলো ছেড়ে চলে আসে তো ওর যে একটা সাম্রাজ্য। এবার কথা ভাবো, যুদ্ধ এমন একটা জিনিস খুব আনসার্টেন, কি হয় না হয় কেউ জানে কি? আজকে আমি যুদ্ধে যাচ্ছি, কালকে আমি ফিরতেও পারি, আমি নাও ফিরতে পারি। মেবি আই ক্যান ডিফিট হিম, ঠিক আছে, অথবা আমি নিজেও হারতে পারি, আমি হয়তো তাকে ডিফিট করতে পারি, বাট হোয়ার ইজ অন দ্য আদার হ্যান্ড দ্যাট ইজ এ পসিবিলিটি দ্যাট আই ক্যান অলসো বি ডিফিটেড বাই সামওয়ান এলস, তাই কি না? সো what is a very uncertain thing, we cannot actually predict that what is going to be happen next. তো এর জন্য তো এবার কি করবে? তো বাবর যে জায়গাটা থেকে আসছে ওখানে তো কাউকে বসিয়ে আসবে যে না, আমার একটা জায়গায় তো আমার সিকিওর থাকলো, আমি এখানে না পারলাম আমি ওখানে গিয়ে করব না। কেউ নিজের বাড়ি একদম ঘর টর বিক্রি করে গিয়ে যুদ্ধ করবে না, ও তো ওখানে কাউকে বসিয়ে আসবে, তাই কি না? তো এখানে কামরানকে বসিয়ে আসে কাবুলে, আফগানিস্তানের কাবুলে। কারণ আমি প্রথম থেকেই বলি যে আফগানিস্তান এবং ডেকান মিন্স দক্ষিণ ভারত, নর্মদা নদীর ঠিক নিচের দিকটা, এই দুটা এমন একটা জায়গা, এদের জিওগ্রাফিক্যাল বা টোপোগ্রাফিক্যাল কন্ডিশনস এতটা চ্যালেঞ্জিং যে এখানে একটু সুযোগ পেলে কি হয়, সিংহাসনে কিন্তু বদল ঘটে। সিংহাসনে কি ঘটে? বদল ঘটে। এবার যে মেন জায়গাটা এসে দাঁড়াচ্ছি আমরা, যেহেতু সিংহাসনে বদল ঘটছে, সেটার জন্য জাস্ট টু সিকিউর দ্য পজিশন ইন আফগানিস্তান, বাবর কাকে বসিয়ে আসছে? কামরানকে। কিন্তু যখন তার দিল্লি ভালো লেগে যাচ্ছে, এবার আমি বললাম পানিপথের যুদ্ধে একটা ছেলেকে সে নিয়ে এসেছিল, সেটাকে হুমায়ুন। এবার পানিপথের যুদ্ধে যখন সে জিতে গেল তো সে কোথায় থাকছে? ভারতে। বা ভারতেও তার একটা সাকসেসার্স থাকবে। আচ্ছা, সাকসেসার্স মিনস বাংলাতেও আমরা বলতে পারি উত্তরাধিকারী। সাকসেসার মিনস কি? উত্তরাধিকারী। উত্তরাধিকার হিসাবে কাকে নিয়ে আসছে? হুমায়ুনকে। এবার যখন বাবর জিতে যাচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ, তাহলে গোটা দিল্লি সালতানাত কার আন্ডারে চলে আসছে? বাবর। তো বাবরের এখানে একটা সাকসেসার কে তৈরি হয়ে গেল? হুমায়ুন। সেই কারণে হুমায়ুনের দখলে কি চলে আসলো? দিল্লি। এবং এই কামরানের অধীনে কি চলে থাকলো? কাবুল। এই বাকি দুজন যে হিন্দাল আর আসকারি, এদের ব্যাপারে আমাদের অত জানলে হবে না, কারণ ইতিহাস তো অনেক বড়, সব কিছু যদি বলা হয় সম্ভব না মনে রাখা, আমাদের একটু স্কিপ করে করে যেতে হবে। তো
তো হুমায়ুন এবং কামরানের ব্যাপারেই আমরা জানবো। পরবর্তীকালে যখন গোটা জীবন্ত বাবরের যুদ্ধ করে কেটেছে, কিন্তু বাবরের কিন্তু বেশ ফুল, ইত্র যাকে আমরা বলি, আতর যাকে আমরা বলি, ইত্র বা আতর, সেটা খুব পছন্দ, সুগন্ধি জিনিস বাবরের খুব পছন্দ। এবং মানে সারা জীবন বেটা যুদ্ধ করে গেছে, রেস্ট পায়নি, তো শেষ জীবনে যাতে একটু রেস্ট করতে পারে, বাবর কি করে, নিজের দিল্লিতে, যেখানে তার নতুন সাম্রাজ্য, দিল্লিতে একটা বাগিচা তৈরি করে। বাগিচা মিন্স বাগ, বাগিচা মিন্স কি বাগ, গার্ডেন, একটা ছোটোখাটো গার্ডেন। যদিও সম্রাটদের গার্ডেন ছোটোখাটো হয় না, বিরাট বড় বড় এলাকা জুড়ে গার্ডেন হয়। তো দিল্লির একটা জায়গার নাম হয়ে যায় কি, আরামবাগ। কি নাম হয়ে যায়, আরামবাগ। কি ওকে, সো বাবর কি করেছিল, শেষ জীবনে রেস্ট করার জন্য দিল্লিতে একটা বাগিচা কিংবা গার্ডেন তৈরি করে, যার নাম হয় কি, আরামবাগ। কি নাম হয়, আরামবাগ। এই আরামবাগ। এবার ব্যাপারটা গিয়ে দাঁড়ায়, এবার যে বাবর মারা যায়, বাবরের শেষ জীবন কোথায় কাটে, ইন্ডিয়াতে, দিল্লিতে মারা যায়। তো স্বাভাবিক কথা, এই যে সাকসেসর হুমায়ুন, সে ভেবেছিল নিশ্চয় আব্বু জান মেরে यहाँ पे रहते थे, अब्बू जान की तो जान ही निकल गई, अब क्या कर सकता है, दफना देते हैं यहीं पे। এবার ব্যাপারটা হয়ে গেল একটা কেস। এই হুমায়ুন বেটা, ওর বাবা একটা বই লিখে গেছিল যার নাম ছিল বাবরনামা। এই বাবরনামা কোনোদিনও বেটা খুলেই পড়ে না, ও যে বাপ কি বই লিখছে, কি দেখবো না দেখবো, ফালতু জিনিস, লোকটার কাজ কাম নাই, মাথা কাটছে, একটা কাজ করো, ওসব পড়ে না। হঠাৎ একদিন আব্বু জান মারা যাওয়ার বহুত দিন কেটে গেছে, হঠাৎ একদিন কি বেটার মাথায় টনক নড়লো, বইটা খুলে দেখছে। এবার যেই খুলে দিচ্ছে, আয় আল্লাহ, কি হলো, কি হবে, হুমায়ুন যে পড়ছে বইটা, লিখেছে কে, বাবর। নাম কি তার, বাবরনামা। কিন্তু আচ্ছা এটা পরে বলছি, কি লিখেছে, বাবরনামা। এবার বাবরনামা যখন লিখলো, বেটা পড়ছে, তখন বুঝতে পারছে যে মেরি আব্বু জান কি তো শেষ ख्वाहिश थी और आखिरी ख्वाहिश थी कि मुझे দিল্লি মে নেই কাবুল মে দফনায়া যায়। তো এতদিনে দিল্লিতে মাটিতে গলে পচে তার অবস্থা খারাপ, বডি নেই, তাও বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য হুমায়ুন কবর থেকে বলে, আরে ভাই খুর 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 উখাড়ো উখাড়ো জলদিছে। যেই এখান থেকে কবর খুললো, কবর খুলে বাবরের যা যা অন্তিম দেহাবশেষ ছিল সবটিকে নিয়ে পাঠিয়ে দেয় কোথায়, কাবুলে। এবং কাবুলে আরেকটা বাবরের সমাধি নির্মাণ করেন মারা যাওয়ার বহুত দিন পর। সেটার জন্য বাবরের সমাধি দুই জায়গায় রয়েছে, একটা দিল্লিতে আরামবাগে, আরেকটা কোথায় রয়েছে, আফগানিস্তানের কাবুলে। আচ্ছা, এবার যে বাবরনামা, বাবর যে বইটা লিখে গেছিল সেটার নাম কিন্তু বাবরনামা নয়, টু বি অনেস্ট, বাবরনামা নয়। The name of that book was তুজুক-এ-বাবরি। তুজুক-এ-বাবরি, তুজুক-এ-বাবরি যেটা লিখেছিল সেটা হচ্ছে গিয়ে পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ যেটা বাবর লিখেছিল, যে ভাষাতে বাবর লিখেছিল। তুজুক-এ-বাবরি হচ্ছে সেই বইটার নাম যেটা বাবর নিজে লিখেছিল। যখন সেটাকে ট্রান্সলেট করা হয়, নাম পড়ে যায় বাবরনামা। অতএব তাহলে আমরা এটা বলতে পারি যে তুজুক-এ-বাবরি নামটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়, বাবরনামা। বাবরনামা, কথা বোঝা গেল? তো বাবরের কাহিনী, কিস্সা কাহিনী এখানে শেষ। এবার আমাদেরকে আসতে হবে হুমায়ুনকে নিয়ে। হুমায়ুন কি, আমি বললাম বাবরের 4 ছেলে, কামরান, হিন্দাল, আসকারি, হুমায়ুন। এর মধ্যে কামরান কি কোথাকার রাজা হয়ে বসে আছে, কাবুলের। আর হুমায়ুন কোথাকার রাজা বসে আছে, দিল্লি। এবার যখন বাবর মারা যায় না, বাবরদের সাথে না আফগানদের একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল বলা যেতে পারে। প্রতিদ্বন্দ্বী মানে কি, এরাও চাইতো সাম্রাজ্য দখল করবো, ওরাও। কিন্তু একটা ভালো করে মাথায় রেখো যে আফগানিস্তান, উজবেকিস্তান এখন আলাদা হয়েছে, তৎকালে কি ছিল, আফগান। এরাও তাহলে কোথা থেকে আগমন ঘটেছে, আফগানিস্তান। কিন্তু এদের সাথে আরেকটা দলও আফগান থেকে এসেছিল, যাদের মধ্যে কোনো দক্ষ শাসক ছিল না, ফলে বাবর তাদেরকে দৌড়ে দৌড়ে মেরেছিল। এদেরকে বলা হয় দ্বিতীয় আফগান বংশ। কি বলা হয়, দ্বিতীয় আফগান বংশ। এই দ্বিতীয় আফগান বংশ আর প্রথম আফগান বংশ তাহলে কারা, মুঘলরা হচ্ছে কি প্রথম আফগান বংশ। দ্বিতীয় আফগান বংশ কাকে বলছে, আমাদের শের শাহ সুরি।
আমি বলছি এদের ব্যাপারে। এটা কি তাহলে বাবর কি ফার্স্ট আফগান? কি হবে বাবর? সেকেন্ড আফগান শেরশাহ। শেরশাহ কি এটা? শেরশাহ। যখন বাবর মারা গেল, বাবর যখন শেষ, তখন হুমায়ুন যখন সিংহাসনে বসলো, হুমায়ুনকে কুত্তার মতো দৌড়ে মারল কে? শেরশাহ সুরি। কারণ এদের এখানে আগে কোনো লিডার ছিল না, বাট নাও দে হ্যাভ গট আ লিডার, অ্যান্ড এই লিডারটা এতটা পরিমাণে তার পোটেনশিয়াল ছিল যে সে যে কোনো কাউকে মাত করে দিতে পারবে, হি ক্যান ডিফিট এনিওয়ান। সেটার জন্য যখন বাবর মারা যায়, শেরশাহ কিন্তু এই হুমায়ুনকে দৌড়ে দৌড়ে মেরেছিল। মানে এ কোনোদিনও দিল্লির সিংহাসনে ঠিকঠাক করে বসতেই পারেনি, সারা জীবন শুধু পালিয়ে গেল, শেষ জীবনে আসলে সিঁড়ি থেকে হোঁচট খেলে পড়লো, মরে গেল, জীবন কাহিনী শেষ। হুমায়ুনের ব্যাপারে আমাদের কিচ্ছু জানা নাই। হুমায়ুনের ব্যাপারে কেবল আমরা এতটুকু জানতে পারি যে বেটা সারা জীবন পালিয়ে বেড়েছে। কার থেকে? শেরশাহ সুরির ব্যাপার থেকে। এবার আমরা ঢুকবো একটু শেরশাহ সুরির ব্যাপারে। শেরশাহ সুরি কে ছিল? শেরশাহ সুরি মূলত ছিল দ্বিতীয় আফগান বংশের নেতা, দ্বিতীয় আফগান বংশের একজন অন্যতম নেতা। ইনি প্রথম পাট্টা ও কাবুলিয়াত চালু করেন। পাট্টা ও কাবুলিয়াত কি জিনিস, যে আমি কতটা পরিমাণে, আচ্ছা পাট্টা কাবুলিয়াত কাদের সাথে কাদের হতো, বলা যেতে পারে যে রাজকর্মচারী, তার সাথে ডাইরেক্ট ইন্টারাক্ট কে করবে? রায়তরা। রায়ত কারা? রায়ত হচ্ছে কৃষকরা। যেমন ভারতে রায়তওয়ারি ব্যবস্থা ছিল না, মহলবাড়ি ব্যবস্থা ছিল, রায়ত কথার অর্থ কৃষক। তো মানে ডাইরেক্ট যে ম্যান টু ম্যান কনভারসেশন হয় না, আগে কি একটা মিডিল ম্যান থাকতো, আমি ওকে বলবো, ওই বেটা দালাল ওকে বলবে, তারপরে কাজটা হবে। মাঝখানে একটা মিডিল ম্যান হিসাবে কাজ করতে দালালরা, একে আমরা কি বলি সহজ করতে? দালাল। হ্যাঁ, তো এখানে সে আর দালালগিরি কাউকে করতে না, বাট দালালি হবে না আমার রাজ্যে। তো এবার সে দালালি করতে দেয় না। এবার কি করে? ডাইরেক্ট যাতে ফার্মার্সরা কার সাথে ইন্টারাক্ট করতে পারে? রাজকর্মচারী, ঠিক আছে, রাজ কর্মচারীদের সাথে যাতে তারা ইন্টারাক্ট করতে পারে, সেটার একটা ব্যবস্থা করে দেয়। এক্ষেত্রে তিনি যে ইন্ট্রোডিউস করেন সেটা হচ্ছে কি, এটা আমি মিটালাম, হ্যাঁ, পাট্টা ও কবুলিয়ত। পাট্টা এবং কবুলিয়ত। পাট্টা এবং কবুলিয়ত কি? আমি কতটা পরিমাণে চাষ করব, আমি কতটা পরিমাণে জল নিব, আমি কোথায় চাষ করব, কতটা পরিমাণ চাষ হয়েছে, কতটা আমি সম্রাটকে দেব, কতটা পরিমাণ আমি জিনিসটা নিজে ভোগ করব, আমার ইউটিলিটি রেট কতটা, আমি কতটা তাকে দিতে পারবো, সমস্ত কিছু যাবতীয় জিনিস যেটা একটা কৃষকের দরকার, সব কিছু কোথায় লেখা থাকতো? পাট্টাতে, ঠিক আছে, কোথায় লেখা থাকতো? পাট্টাতে। এবং এই পাট্টা দিত ওই রাজকর্মচারীরা কাকে? কৃষকদেরকে। এবং কৃষকরা সে একটা কাবুলিয়াত নামা, যেটাকে আমরা এখন দরখাস্ত বলে থাকি, কাবুলিয়াত নামা ওদেরকে দিত, যে হ্যাঁ না আমরা কবুল করলাম, আমরা কবুল করলাম। কাবুল মানে মেনে নেওয়া। পাট্টা বলছে আর একটা কি? কাবুলিয়াত, যে না আমি মেনে নিচ্ছি, এটা আমি একটা এই যে দরখাস্ত একটা হরফনামা আমি তোমাকে দিচ্ছি, আই এম এগ্রি টু ইট, ঠিক আছে। এতটুকু হলো। এছাড়া তিনি কি করেন? ডাক ব্যবস্থার প্রচলন। আচ্ছা, ডাক ব্যবস্থা কি আগে ছিল না? তাহলে এত যে যুদ্ধ হলো এর আগে, সেটা কি ডাক ব্যবস্থা ছাড়া হয়েছে? না, ডাক ব্যবস্থা ছিল, কিন্তু মাথায় একটু বুদ্ধি থাকলে সবার নাম করে যায়, এটাই হচ্ছে বিষয়। আগে ডাক ব্যবস্থা ছিল কি? গরুর গাড়িতে চলতো। শেরশাহ সুরি এসে ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থার প্রচলন করে, যার ফলে কি হয়, যেটা আগে 6 দিনে যেত সেটা এখন 1 দিনে চলে যায়, ঠিক আছে। ঘোড়া কারণ জোরে দৌড়াতে পারে, সেটার জন্য কি হয়, ডাক ব্যবস্থার একটা প্রবর্তনকে আনেন শেরশাহ সুরি। শেরশাহ সুরি বর্তমানকালের জিটি রোড নির্মাণ করেন, জিটি রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন কে? শেরশাহ সুরি। তখন নির্মাণ করেছিল, এখন পর্যন্ত সেটা স্টিল কেবল নামটা চেঞ্জ হয়েছে, সেটাই কি, শুধু নামটা চেঞ্জ হয়েছে। যেমন আমরা বলে দিতে পারি যে কি আগে নাম কি ছিল একটা, এখন ইস্তানবুলের নাম তোমরা সবাই শুনেছো, ইস্তানবুলের যে মস্ক বা মসজিদ সেটা বিশেষ ফেমাস, ইস্তানবুল। তো ইস্তানবুলের নামটা কি আগেকারই না এখনকার? ইস্তানবুলের নামটা কিন্তু এখনকার। আগের নাম কি ছিল? বাইজান্টিয়াম। কি নাম ছিল? বাইজান্টিয়াম। পরবর্তীকালে এর নাম হয়ে যায় কনস্ট্যান্টিনোপল। কনস্ট্যান্টিনোপল থেকে কি নাম হয়ে যায় এর? ইস্তানবুল। তো এই যে নাম চেঞ্জ হচ্ছে, বাট দ্য থিং
বাট দ্য যেটা আমাদের যেটা ওই জায়গাটা বা দ্য থিং দ্য প্লেস ইট রিমেইনস দ্য সেম। এটা কি, এটা একই থাকছে, এটার কি কোনো চেঞ্জ হচ্ছে? এটার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। জাস্ট সেরকমই এই যে জিটি রোডের ব্যাপারে আমরা কথা বলছিলাম, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যিনি কে নির্মাণ করেন? শেরশাহ সুরি। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এখনকার নাম হয়েছে, কিন্তু তৎকালীন নাম কি ছিল? সড়ক ই আজম। সড়ক ই আজম, সড়ক হিন্দিতে লিখছি, সরি, সড়ক ই আজম। হ্যাঁ আচ্ছা বলে দিয়ে না, হিন্দি নাম সড়ক, রাস্তা ই আজম করতে যেও না আবার, সড়ক ই আজম। খুব ফাদ্দা জোকস মানে আমি। আচ্ছা, সড়ক ই আজম কে নির্মাণ করেন? শেরশাহ সুরি। আবার হুমায়ুনে ফিরে আসি। হুমায়ুন সারা জীবন পাল্টে মানে খেয়ে বেড়ালো, মার খেয়ে বেড়ালো, ওর কোনো কাজ নাই, শুধু বেটা মার খাচ্ছে, যাচ্ছে, আবার ফিরে আসছে, আবার সিংহাসনে আবার পাল্টাচ্ছে। কিন্তু শেষ জীবনে যখন আকবরের বয়স মাত্র 13, আকবরের এখন জন্ম হয়েছে, কিন্তু তার আগে, আচ্ছা এখন সরাসরি 13তে ঢুকবো না, আগে একটু আছে জন্ম কাহিনী আসুক, আকবর কি করেছিল, এটা বেশ ইন্টারেস্টিং ঘটনা। তো কি যে যখন এই দৌড়ে বেড়াচ্ছে, তো আচ্ছা একটা কথা বলে, একটা যুদ্ধে যাতে পরবর্তীকালে কোনো কেউ না এসে যাতে তাদের বিরুদ্ধে কথা বলতে পারে, এটার জন্য রাজারা আগে কি করতে বলতো? তাদের স্ত্রীকে নিজের করে নিত। দুজন রাজার মধ্যে যুদ্ধ হলো, যে রাজা হারবে তার যে স্ত্রী থাকবে সেটা অটোমেটিক্যালি কার বউ হয়ে যাবে? যে যুদ্ধ জিতেছে, তাই কি না? তো এই যে স্ত্রী বা মেয়ে, এটা একটা পণ্য হিসাবে গ্রহণ করা হতো আগেকার দিনে, স্টিল নাও করা হয়, মানে এখন আলাদাভাবে করা হয় আর তখন আলাদাভাবে করা হতো। তো কি আগে ডাইরেক্ট আমি ওকে হারালাম, ওর বউ আবার আমি নিয়ে চললাম ঘাড়ে পিঠে, এবার আমি ওর সাথে কি করব না করব দ্যাট টোটালি ডিপেন্ডস অন মি, যে আমি কি করতে চাই। আমি ওকে রানী বানিয়ে রাখবো, আমি ওকে চাকরানি বানিয়ে রাখবো, সেটা কোনোটা আমার বিষয়। এক্ষেত্রে যে মেইন জায়গাটা এসে দাঁড়ায় যে কি, যখন এই 1 মিনিট একটু ব্রেক হয়ে গেলাম আমি, হ্যাঁ ওকে সরি, হুমায়ুন যখন দিল্লি সিংহাসনে বসে, এর তো একটা বউ থাকবে অবশ্যই, এবার একটা কথা আমার তাদের জানা নাই, আছে বউ আছে। এর যে ছেলে তার নাম কি? আকবর। কি নাম? আকবর, যাকে আমরা বলি আকবর দি গ্রেট। আকবর যখন জন্মায় তখন প্রথমত হুমায়ুন তো দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু এর পরবর্তীকালের জেনারেশন যাতে কোনো প্রশ্ন না তুলতে পারে এদের বিরুদ্ধে, সেজন্য যে কোনো রাজার মেন টার্গেট কিন্তু রাজা থাকতো না, তার বউ আর বেটা থাকতো। যে না, ওদেরকে যদি আমি রাস্তা থেকে সরিয়ে দিতে পারলাম, কারণ কি দেখো, যদি একটা সত্যি কথা বলতে গেলে, যখন বায়োলজি আমরা দেখছি যে জানোই তোমরা, আমি ওইসবে ঢুকছি না, তো মেয়ে কি যে জন্ম দিতে পারে, তাই কি না? আমি যদি একটা বাচ্চা নষ্টও করে দিই, হয়তো আরেকটা বাচ্চা সে জন্ম দিতে পারবে, ও হয়তো তার সাকসেসর হয়ে যেতে পারে। কিন্তু যদি আমি বউটাকেই হরণ করিনি, তাহলে তো অপর কেউ আসছে না, তাই কি না? তো এই ক্ষেত্রে জিনিসটা হয়ে দাঁড়ায় কি, এদের নজর ছিল কার উপর? আকবরকে মারতে হবে। এবং আকবরের সুরক্ষার জন্য হুমায়ুন আকবরকে তার কাকার এখানে পাঠিয়ে দেয়, যেটা সেখানে ছিল কোথায়? কাবুলে। তো এতদিন হুমায়ুন শুধু পালিয়ে বেরিয়েছে, কিন্তু এরা কোনোদিনও নাগাল পায়নি আকবরের যে আকবর কোথায় আছে। তো এটা একটা বুদ্ধিমানের কাজ, যে হুমায়ুন যখন পালিয়ে বেড়াচ্ছে, হুমায়ুন আকবরকে কোথায় রেখে দিয়েছে? কামরানের কাছে, তার কাকার কাছে, আকবরের কাছে সে রেখে দিয়েছে। এবং আকবরকে যখন ওখানে রেখে দিয়েছে, তাহলে এরা নাগাল আর পাচ্ছে না। শেষ পর্যন্ত যখন শেরশাহ সুরি শান্ত হয়, শেরশাহ সুরি পরবর্তীকালে মানে মারা যায় বলা যেতে পারে, যে তারপরে এরাও তো আবার সেই নেত্রীহারা বা নেতাহারা। এবার নেতা বা নেত্রী যখন এরা হারা হয়ে পড়েছে, এরা তাহলে বিখরে যাচ্ছে। এবার এখন তো এরা বিখরে নেই, কারণ এ তো পালিয়ে বেরিয়েছে। এর পরবর্তীকালে যখন সে দিল্লির সিংহাসনে বসে, একটু স্টেবল হতে না হতেই এর মাথার উপর আবার ঝড় নেমে আসে। যে কি, এবার যখন সে আকবরকে ডেকে পাঠায় কামরানের কাছ থেকে, যে ভাই এবার আকবরকে ফিরিয়ে দাও, এবার আমাদের শেষ, আর তো অসুবিধা নেই, এবার তুমি আকবরকে ফিরিয়ে দাও এবং এর বদলে তুমি ইয়ে করো, যা করবে করো, আসো আকবরকে ফিরিয়ে দাও।
কামরান প্রত্যাখ্যান করে যে আমি আকবরকে ফিরাবো না। আকবরকে যদি আমাকে ফিরাতে হয় দিল্লির সিংহাসনটা আমার লাগবে, আকবরকে যদি আমি ফিরাই তাহলে দিল্লির সিংহাসন কার লাগবে? আমার। এবার যখন হুমায়ুন শুনে যে না কামরান আকবরকে ফিরাচ্ছে না, হুমায়ুন রাত বেরাত বিভিন্ন দল বল, তীরন্দাজ বাহিনী, গোলন্দাজ বাহিনী, ঠিক আছে, তারপর বলা যেতে পারে যে বিভিন্ন ধরনের যত রকমের অস্ত্র শস্ত্র হয়, সশস্ত্র বাহিনী, হাতি, ঘোড়া, তীর ধনুকবাজ যারা তীরন্দাজ ছিল, ঠিক আছে, তুর্কি তীরন্দাজগুলো, তারপর বলা যেতে পারে যে সৈন্য সামন্ত সবাইকে নিয়ে কোথায় চলে যায়? রাত বেরাত কাবুলে চলে যায় আকবরকে নিয়ে আসার জন্য। এবং সেই কি করে, এই কামরানের যে কিলা যাকে আমরা বলি ফোর্ট, যেখানে থাকতো রাজমহল বা ফোর্ট, ফোর্টই বলা হয়, রাজমহল তো আমরা মানে দেখছি জাস্ট, ফোর্ট বলা হতো। ফোর্টে গোলন্দাজ টাঙে, গোলন্দাজ মিনস ক্যানেন্সগুলো, ক্যানেন্স টাঙায়। এবং যাতে হুমায়ুন আক্রমণ না করে কামরানের উপর, কামরান একটা বিরাট বুদ্ধি আঁটে যে 3 বছরের বাচ্চা, যে বাচ্চার বয়স 3 থেকে 5-এর মধ্যে রান করছে, ছোট্ট খাট্ট বাচ্চা, একে দড়ি দিয়ে টাঙিয়ে দেয়, আকবরকে দড়ি দিয়ে টাঙিয়ে দেয় ওই দেওয়ালের মধ্যে, যাতে হুমায়ুন যাতে আক্রমণ না করে। মানে কতটা নিষ্ঠুর, মানে বিরাট ও দারুণ ব্যাপার যে কি এখান থেকে আকবর ঝুলছে, আর যখন এখান থেকে ওরা গোলন্দাজটা ওগুলা ক্যানেন্সগুলা মেরেছে, আকবর যেখানে ছিল তার ঠিক নিচে গিয়ে দেওয়াল ঢুকা করেছে। এবার যখন তারা মানে যন্ত্র নিয়ে ওদের স্কোপ নিয়ে দেখছে, তো দেখছে একটা বাচ্চা ঝুলছে। পরবর্তীকালে যখন দেখানো হয় বাচ্চাটাকে, তখন হুমায়ুন রেকগনাইজ করে যে না এটা হামারা বাচ্চা হ্যাঁ, হামারা বাচ্চা, আকবর হ্যাঁ আকবর। আর ইয়ে বুকি মাগ, আকবরকে টাঙিয়ে দিয়ে ছাড় করা যাবে না। শেষ পর্যন্ত হুমায়ুন একটা গুলি মেরেই থেমে যায়, আর করে না। এবং যাতে কামরানের কিন্তু কোনো ছেলে ছিল না, এটা ব্যাপার আছে, কামরানের ছেলে ছিল না, তার কি চাই? দিল্লি কি করে পাবে? তার মেয়ের মাধ্যমে। সোজা কথা, দিয়ে দাও ভাই, মেয়ের সাথে বিয়া দিয়ে দাও, হ্যাঁ হলো। কাজানে বিয়ের প্রচলন রয়েছে ইসলামে, হয়ে গেল কি, এর কাজান কে হলো? এর আকবরের কাজান কামরানের কে? মেয়ে। ওই 3 বছর থেকে 5 বছর বয়সী বাচ্চার বিয়ে হয়ে যায় কামরানের সেই ছোট্ট মেয়ের সাথে। মানে এক হাতে গোটা বাচ্চা চলে আসবে এরকম অবস্থা, বিয়ে হয়ে যায়। কি করে হলো জানি না, বিয়ে হয়ে যায়। এবং এই বিয়ে করার একটা মেন কারণ কি, যে আকবরের তার সম্পত্তি এবার হুমায়ুনের পর সাকসেসর কে হবে? আকবর। এবারে জানা ছিল যে হুমায়ুন বেটা পালিয়ে বেড়াচ্ছে, এর কাছে অবস্থা খারাপ, আজকে না হোক কালকে না হোক পরশু না হোক 5 বছর পর বেটা মরছে, আজকে আমার হাতে না হোক কারো হাতে মরছে। এবার যদি কারো হাতে মরে, এই যে আমার যে সোনার চাঁদের টুকরো আকবর, এই বসবে সিংহাসনে। যদিও সিংহাসনে বসলো, আর আমি যদি আমার মেয়েকে ওর সাথে বিয়ে দিতে পারলাম, তাহলে দিল্লির অর্ধেক সিংহাসন অলরেডি আমার হয়ে যাচ্ছে, আমি কেন ভাইয়ের সাথে শত্রুতা বাড়াবো? হ্যাঁ, আকবরকে ফিরিয়ে দিলে একটা শর্তে, যে কামরানের মেয়ের সাথে আকবরের কি দিতে হবে? বিয়ে দিতে হবে। যদি বিয়ে না দিল তাহলে কি দিবে না? দিল্লি মানে সরি, সে আকবরকে আর ফিরিয়ে দেবে না। বাধ্য হয়ে কামরানের মেয়ের সাথে আকবরের বিয়ে হয় খুব ছোট্ট বয়সে, এবং হুমায়ুন আকবরকে নিয়ে ফিরে চলে আসে দিল্লিতে। এর পরবর্তীকালে যখন আকবরের বয়স মাত্র 13, সেই সময় হুমায়ুন ব্যাডে যে সারা জীবন পালিয়ে বেরিয়েছে, সে সিঁড়ি থেকে পড়ে এবং পা পিছলে মরে যায়। ঠিক আছে, এক সিঁড়ি পড়লো, পা পিছলে মরে গেল। আমার কেবল একবার হাত ভেঙেছিল, আমি মরিও নি। যাই হোক, তো এবার কি, যে হুমায়ুন মারা গেল, মাত্র 13 বছর বয়সে আকবর দিল্লির সিংহাসনে বসে। 13 বছর বয়সে কে বসে দিল্লির সিংহাসনে? আকবর। এবং আকবর মাত্র যখন 13 বছর বাচ্চা ছেলে, কেউ এক ঝাপড় মারবে, ঘুরে বেড়াবে, বলছে বাই চান্স যদি কি কোনো 13 বছরের ছেলে থাকে, তো 13 বছরে যখন সে ছেলেটা আছে, ধর কেউ আসলো এবং বাই চান্স যদি এসে বলে যে কাকু কাকু চকলেট খাবো, তুই চকলেট খাবি, বাট নিয়ে আসে, এক থাপড়া মারবে, 22 পাক ঘুরতে থাকবে। তো সেক্ষেত্রে আকবর কি হয়, মাত্র 13 বছর। এখন আকবরের যখন মাত্র 13 বছর বয়স, তখন কি হয়, তো আকবর তো আর করতে পারবে না কিছু। সেটার জন্য এই আকবর যখন কিছু আর করতে পারছে না, এর তো একটা গার্ডিয়ান লাগবে। আর মাথার উপর থেকে বাবার ছাদ সরে গেছে, হুমায়ুন কি এখন কি আছে? হুমায়ুন এখন খুদা কো প্যারা হয়ে গেয়া, শেষ। তো এখন আকবরের তো কাউকে লাগবে। আকবর কাকে পেল?
তার গার্ডিয়ান হিসেবে বেহরাম খান। কাকে পেল? বেহরাম খান। এই বেহরাম খান একদম আকবরের বাবার মতো আকবরকে দেখাশোনা করতে লাগলো এবং এই আকবরকে সে পরিচালনা দিত। এই বেহরাম খান ছিল কিন্তু সেনাপতি। কি ছিল? সেনাপতি। এই সেনাপতিটা এতটা ঘনিষ্ঠ হয়ে যায় আকবরের, যে বাবার যে কি মূল্য সেটা আকবরকে কোনোদিনও চুজই করতে হয়নি, সেটা আকবরকে কোনোদিনও ফিলই করতে হয়নি যে বাবার হারালে কি অবস্থা হয়। সেটার জন্য বেহরাম খানকে কিন্তু আকবরের পালিত পিতা বলেও আমরা ডাকি। বেহরাম খান কিন্তু আকবর এর একজন পিতা হিসাবে পরবর্তীকালে আত্মপ্রকাশ করে। কিন্তু 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 ইতিহাস এতটা নিষ্ঠুর এবং সাম্রাজ্যবাদ এতটা নিষ্ঠুর যে আকবরের সাথে বেহরাম খানের পরবর্তীকালে যুদ্ধ ঘটে এবং বেহরাম খান এটাতে আত্মগ্লানিতে, যে যাকে আমি কোলে পিঠে মানুষ করলাম, যার একসময় বাবা ছিল না, সেই আমার সাথে আজকে যুদ্ধ করছে আমার বিরুদ্ধে গিয়ে, মনের আত্মগ্লানিতেই 1660 সালে দ্য ব্যাটেল অফ তিলওয়াড়াতে বেহরাম খানের মৃত্যু ঘটে। এক্ষেত্রে বেহরাম খানকে আকবর মারেনি, কারণ আকবর বলেছিল যে তুমি আমার পালিত পিতা, আমি তোমাকে নিজের হাতে মারতে পারবো না, বলো তুমি কি চাও। এই কেবলমাত্র আত্মগ্লানিতে বেহরাম খান পরবর্তীকালে মারা যায়, এর যুদ্ধক্ষেত্রেও মারা যায়নি, মনের আত্মগ্লানিতে শয্যাশায়িত হয়ে বেহরাম খান মারা যায়। এর পিছনে একটা মেন কারণ ছিল কি? বেহরাম খানের স্ত্রী। বেহরাম খান যখন আকবরকে এত দেখাশোনা করে, আকবর যখন ধীরে ধীরে ওই সাম্রাজ্যবাদ কি জিনিসটা বুঝতে শুরু করে, সাম্রাজ্যবাদ কি করে এক্সপ্যান্ড করতে হয় সেটা বুঝতে শুরু করে, সমস্ত কিছুতে লিডকে করে বেহরাম খান। কিন্তু বেহরাম খানের যে স্ত্রী ছিল সেও চেয়েছিল যে তার বর যখন আকবরকে এত কিছু করছে, তো আকবরের দেওয়া উচিত, বেহরাম খানের যে নিজের ছেলে আছে তাকে একটা পজিশন দেওয়া উচিত। কিন্তু একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায় যে হয়তো আকবরের কেউ তখন কান ভরেছিল কিংবা কারো কথায় এসে আকবর কিন্তু একে কোনো পজিশন দেয়নি, কারণ বেহরাম খানের স্ত্রী চেয়েছিল যে আকবর যখন এখন শাহেনশাহ, তখন আমার যে ছেলে রয়েছে আব্দুল রহিম খানে খানা, নাম কি? আব্দুল রহিম খান এ খানা। আব্দুল রহিম খান এ খানা, নামগুলো একটু বড় বড়। আব্দুল রহিম খান এ খানা। আচ্ছা, আব্দুল রহিম খান এ খানা, আসল নাম হচ্ছে আব্দুল রহিম। এই আব্দুল রহিমকে কিন্তু কি করা হয়? আকবর দরবারে নিয়ে আসা হয়। কিন্তু পরবর্তীকালে আকবরের মনে হয়েছিল যে এই বেটা আব্দুল রহিম আমাকে একদিন মেরে সিংহাসন দখল করতে পারে, সেটার জন্য কিন্তু সে পরবর্তীকালে তার পজিশন ক্যান্সেল করে দেয় এবং তার পরবর্তীতে একটা উপাধিও দিয়েছিল, আকবরই একে উপাধি দিয়েছিল খান এ খানা। তো খান এ খানা কি? একটা উপাধি বা এন্টাইটেলড। তো কি? আকবর হ্যাজ এন্টাইটেলড আব্দুল রহিম উইথ দ্য টাইটেল Abdul Khan e Khana. So now it has become Abdul Rahim Khan e Khana. Abdul Rahim Khan e Khana was the successor of Behram Khan, who is known as the father or semi father bola jete pare, but demi father ki of Akbar. যেমন হ্যাঁ, আকবরের পালিত পিতা, আকবরের কি? পালিত পিতা। মানে বেহরাম খানি, আমি বলছি যেটা সেটা হচ্ছে বেহরাম খানি পালিত পিতা। আব্দুল রহিম, ওকে, আব্দুল রহিম খানে খানা বেহরাম খানের নিজের ছেলে, আকবর হচ্ছে তার পালিত ছেলে। তো আকবর হচ্ছে বেহরাম খানের পালিত ছেলে এবং বেহরাম খান হচ্ছেন গিয়ে কি আকবরের পালিত বাবা। যদি স্লিপ অফ টাং হয়ে থাকে, দ্যাট সরি, ওকে। সো যদি স্লিপ অফ টাং হয়ে গিয়ে থাকে, তো বেহরাম খানের সাথে পরবর্তীকালে যুদ্ধ হয় এবং 1660 সালে তিলওয়াড়ার যুদ্ধে সে মারা যায়। এবং যে জায়গাটা এসে দাঁড়ায়, যে তিলওয়াড়ার যুদ্ধে যখন সে মারা যায়, আত্মগ্লানিতে সে মরে যায়। এবং এই 1660 সালের পর আকবরের বিভিন্ন রিফরমেশনসের ব্যাপারে আমরা জেনেছি, সেটা আমি আরেকবার মনে করিয়ে দিই যে আকবরের কী কী রিফরমেশনস আমরা পেয়েছি। প্রথমত 1660 কি হলো? দ্য ব্যাটেল অফ তিলওয়াড়া, 1662 সাল।
এক মিনিট, সরি, ইটস নট 1660, এটা 1560। হ্যাঁ সরি, 100 বছর একটু হয়ে গেছে। 1560 সালে কি হয়, দ্য ব্যাটেল অফ তিলওয়ারা। 1562 সালে আকবর বিয়ে করে যোধাবাইকে, ম্যারিড টু যোধাবাই। আচ্ছা, যোধা আকবর সিরিয়ালটা আমরা খুবই একটা পরিচিত সিরিয়াল। যোধা আকবর খুব নাম করা একটা প্রচলিত সিরিয়াল, কিন্তু সিরিয়াল সবসময় ঠিক হয় না। তো যদিও ম্যারিড টু যোধাবাই এটা রিয়েলিটি, এখানে এটাও রিয়েলিটি যে যোধাবাইকে কোনোদিনও আকবর সাপ্রেসড করেনি যে না আমি একজন মুসলমান, তোমাকে মুসলমানকেই মানে মুসলমান ধর্মই মানতে হবে, ইউ আর নট অ্যালাউড টু ওয়ার্শিপ ইউর আইডল কৃষ্ণা, তোমাকে কৃষ্ণকে তুমি মানে ওয়ার্শিপ করতে পারবে না, এটা কোনোদিনও আকবর বলেনি। আকবর ধর্মীয় দিক থেকে একটা সহিষ্ণু ব্যক্তি ছিল, কিন্তু এর পিছনেও পলিটিক্স আছে, কারণ আকবরের যে জায়গাটা আমরা দেখছি বর্তমানকে তৎকালীন সময়ে, দিল্লি যদি এই জায়গাটা হয়, মুঘল এম্পায়ার যদি এত বড় ছড়িয়ে থাকে, এক্সপ্যান্ড করেও থাকে, চারিদিকে রাজপুত রাজা, আর রাজপুতদের সাথে মুসলমানদের তখন মানে যে দ্বন্দ্ব, কনফ্লিক্ট, সেটা বিরাট পরিমাণে ছিল। এটার থেকে রেহাই পেতে যাতে এরা একে অ্যাট্যাক না করে, কিংবা দিল্লি সালতানাতে যাতে এরা অ্যাট্যাক না করতে পারে, সেটার জন্য আকবর বিভিন্ন ফন্দি আটে, যাদের মধ্যে অন্যতম ছিল আকবরের রাজপুত পলিসি। কি ছিল? রাজপুত পলিসি। এটা খুব বলা যাবার একদম আইডেন্টিক্যাল ভাবে মানে মারাত্মক একটা পলিসি, যেখানে কোনোদিনও আকবরকে এরা কেউ মানে করতোই না, আক্রমণই করতো না, বরঞ্চ আকবরের হয়ে এরা লড়তো। যেমন যে কথাটা এবার আমি বলতে যাচ্ছি সেটা খুব ভালো করে শুনবে। এই আকবরের কিন্তু একটাই বিয়ে ছিল না যোধাবাই, আকবরের মাল্টিপল অ্যাফেয়ার্স ছিল। হ্যাঁ, আকবর ওয়াজ আ পলিগ্যামিস্টিক পারসন, ইয়েস দ্যাটস রিয়েলিটি। আকবরের কিন্তু বহুত কি ছিল, মহিলার প্রতি তার আকৃষ্টবোধ ছিল, এবং সবটি ছিল হিন্দু। দু একটা যদি মুসলমান থাকেও 90% অফ দেম আর হিন্দুজ অ্যান্ড বেসিক্যালি দ্য রাজপুত। কেন রাজপুত? কারণ রাজপুতরা এখানে ক্ষমতায় রয়েছে, এবং এর চেয়ে বড় কথা যে রাজপুতরা যখন ক্ষমতায় রয়েছে, রাজপুতরা যদি একত্রিত হয়ে একে মারতে থাকে আকবর। আচ্ছা, আকবরের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স একটু বলে, আকবর কিন্তু একদম ছোটোখাটো ড্রাইভার, হ্যাঁ, বেশি লম্বা না, অ্যাভারেজ হাইট, কিন্তু রাজপুতরা একটু বেশ বড় বড়, মানে একদম ওদের রাজকীয় ঠাঁট বাটটা বেশি। তো এবার কি, যখন রাজপুতরা দেখছে যে না এই আকবর বেটা একা, একে যদি আমরা মিলে মারি বেটা কুল পাবে না, তো এতে বলছে না আমি তো কুল পেয়েই ছাড়বো। কে বলেছে তীরে এসে তরি ডুববে, আমি ভাঙা তরিতে তরণী পার করব। সরি, তরণী মানে ইয়ে কেন বলে নৌকা, সরি, আমি ভাঙা তরণীতেই নদী পার করব। হ্যাঁ, তো এবার কি, আজকে অনেক স্লিপ অফ টাং হচ্ছে, সেগুলো বাই মিস্টেক, সরি। তো কি রাজপুত পলিসি কি ছিল? এমন একটা পলিসি যেটা দুর্দান্ত পলিসিগুলোর মধ্যে একটা, রাজপুত পলিসি দুর্দান্ত পলিসিগুলোর মধ্যে একটা, যেখানে আকবর কি করত, যে তার যে আশেপাশের যে রাজপুত রাজারা রয়েছে, সেই রাজপুত রাজাদেরকে যে মেয়েগুলো রয়েছে, রাজপুত রাজাদের যে মেয়েগুলো রয়েছে, সেগুলোকে তারা কি করত। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আকবরের রাজপুত পলিসি। আকবরের রাজপুত পলিসি এতটা দুর্দান্ত একটা পলিসি ছিল, যেখানে আকবর দেখছে আমি যখন চারিদিকে রাজপুত রাজাদের দিয়ে ঘিরা, এদের থেকে আমাদেরকে যে ইনসিকিউরিটি আছে তার বদলে আমাকে একটা সিকিউরিটি নিতে হবে। এটার জন্য আকবর কি করে, যে রাজপুত রাজাদের যে মেয়েগুলো ছিল সম্বন্ধে, তাদের কন্যা হোক কিংবা তাদের রাজপরিবারের কোনো কেউ হোক, সেই মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে থাকে, জাস্ট টু মেনটেন হিজ ওন সিকিউরিটি। তাদের এদের প্রতি কোনো ভালোবাসা ছিল না, কেবল ছিল যে কি এদের প্রতি যদি আমি আজকে এদেরকে বিয়ে করে নিজের মহলে রাখি, রাজপুত রাজারা কোনোদিন আমাকে হয়ে একা মারতে আসতে পারবে না, কারণ আমি যদি মরে গেলাম সবটি বিধবা হয়ে যাবে। এবং সে কাউকে কোনোদিনও সাপ্রেসও করতো না যে কি তোমাকে কি মানতে হবে, মুসলমান হতেই হবে, কোনোদিনও চাপ করতো না। কেন চাপ করতো না? কারণ এটাও তার একটা পলিসির অন্তর্গতই ছিল, যে আজকে যদি আমি বললাম যে না তুমি কৃষ্ণকে পূজা করতে পারবে না, তুমি শিবকে পূজা করতে পারবে না, তুমি রামকে পূজা করতে পারবে না, সবাই একত্রে হয়ে না একে মেরে পিটিয়ে অবস্থা খারাপ করে দেবে, কি কেন আমাদের ধর্মে বাধা দিবে।
এটা একটা ব্যাপার। এটার জন্য আকবর কিন্তু পরবর্তীকালে জিজিয়া করটাও বাতিল করে দেয় যে না, মুঘলিয়া সালতানাতে কোনো জিজিয়া কর আসবে না। জিজিয়া কর ছিল ধর্মকর, যেটা হিন্দুদের কাছ থেকে নেওয়া হতো, এটা কোনো মুসলমান দিত না, কিন্তু মুসলমানদের আলাদা কর আছে, ওটা জাকাত। হিন্দুদের যে করটা সেটা হচ্ছে জিজিয়া কর। ধর্মের উপরে কর লাগানো তো খুব বাজে একটা জিনিস, রিয়ালিটি খুব বাজে জিনিস। তো কি যখন যোধাবাই, আচ্ছা যোধাবাইয়ের নামটা আমরা কেন বলছি, কারণ এই যে এতগুলা যে মেয়ে আছে, এতগুলা যে তার বউ আছে, এদের মধ্যে মেন যে ছিল যে একটু বুদ্ধিমান, যে তুলনামূলকভাবে বুদ্ধিমান, সে একমাত্র ছিল যোধাবাই। এবং যোধাবাইকে মানে বলা যেতে পারে যে ইনফ্লুয়েন্স ছিল আকবর, যোধাবাইয়ের প্রতি ইনফ্লুয়েন্সড ছিল। এবং যোধাবাই যে সমস্ত কাজগুলো বলেছে আকবর কিন্তু করেছে। যেমন 1562 সালে যখন যোধাবাইয়ের সাথে বিয়ে হলো, যোধাবাই এসে বললো আকবর ভাল লাগে না এতগুলা চাকর, কেন দাসপ্রথা রেখেছো, দেখছো না, তুলে দাও। ঠিক আছে তুলে দিলাম, শাহেনশাহ বললো তুলে দিলাম। তো কি abolished the দাসা সিস্টেম, দাস প্রথা তুলে দিল, অর্থাৎ কোনো চাকর বাকর কেউ কিনতেও পারবে না, বেচতেও পারবে না। হয়ে গেল এটা 1562। 1563 সাল বললো ভাল লাগছে না, এটা কাজ করো, তুলে দাও তো, কি তীর্থকর, ঠিক আছে চলো পিলগ্রিমেজ ট্যাক্স। পিলগ্রিমেজ ট্যাক্স কি বলে, তীর্থকর, তুলে দাও, তুলে দিল। 1564 সাল কি বললো, বলছে আকবর জিজিয়া তুলে দাও, তুলে দাও। অ্যাবলিশড জিজিয়া, জিজিয়াও কি করলো, তুলে দিল। আকবর কি করলো, জিজিয়া করো, তুলে দিল। এর পরবর্তীকালে 1500 যে এর পরবর্তীকালে তো অনেক কিছু হয়, যেমন 1500 এবার ডাইরেক্ট আমরা যাব 1560-65 দরকার আছে না, দরকার নেই। 60 হয়ে গেছে, 62, 63, 64, 65, 68, 1570, 1575, 1576, 1578, 1580, এই কয়েকটা। এর মধ্যে থেকে যে মেন জায়গাটা আমরা ধরবো কি বলতো, এই যে এখান থেকে 1575টাকে বলি, এটার সাথে মহারানা প্রতাপের সাথে তার যুদ্ধ হয়। তো ব্যাটেল অফ হলদিঘাটি, ব্যাটেল অফ হলদিঘাটি নিয়ে একটা আলাদা ভিডিও আমি বানাবো। আপাতত শুধু জেনে রাখো কার কার মধ্যে হয়েছিল, আকবরের সাথে মহারানা প্রতাপ, এমপি মহারানা প্রতাপ। আচ্ছা 1560 সালের আগে একটা যুদ্ধ হয়েছে, 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ, সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ। ওকে 1500 এই যে 75 সালে যুদ্ধ হলো, 76 সালে এখানে কি হলো, ইবাদতখানা, ইবাদতখানার প্রতিষ্ঠা হলো। এটা কি 78-এ ওপেন টু অল করে দেওয়া হলো, ওপেন টু অল। 1580 সালে কি ইন্ট্রোডিউস করলো, নতুন যে ইন্ট্রোডিউস করলো সেটা হচ্ছে যে নতুন ধর্মটা করেছিল, দিন এ ইলাহি। কি ছিল, দিন এ ইলাহি, দিন এ ইলাহি সে চালু করেছিল। এটা বোঝা গেল, দিন এ ইলাহি কি করেছিল, চালু করেছিল। আগের এগুলো দরকার নেই, ঠিক আছে, যেগুলো মেন ওগুলোই। 1556 সাল সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ, 1560 সাল দ্য সেকেন্ড ব্যাটেল অফ দ্য ব্যাটেল অফ তিলওয়াড়া, 1562 ম্যারিড টু যোধাবাই, 1562 সালে দাস সিস্টেম সে তুলে দেয়, 1563 সালে তীর্থকর সে তুলে দেয়, 1564 সালে জিজিয়া কর সে তুলে দেয়, 1575 সালে তার যুদ্ধ হয় হলদিঘাটি যুদ্ধ, যেটা করেছিল রানা প্রতাপের সাথে, 1576 সালে তার ইবাদতখানা চালু হয়। আচ্ছা 1579 একটা নিয়ম চালু করে, দ্য ল অফ মাজার,
ল অফ মাজার, মাজারের নিয়ম চালু করেছিল। 1578 সালে ইবাদতখানা সবার জন্য উন্মুক্ত করা হয় এবং পরবর্তীকালে 1580 সালে দিন এ ইলাহি অবলিক দিয়ে এটা অনেকে 81ও বলে। 1580 অথবা 81 সালে দিন এ ইলাহি চালু করা হয়েছিল। এখানে মেন বিষয় যেটা, যে তোমরা এতগুলা জানো, এখান থেকে আমাকে একটু বলতে হবে ইবাদতখানা। ইবাদতখানা কি? ইবাদত কথার তো প্রার্থনা, কিন্তু ইবাদত এখানে সেই অর্থে নয়। ইবাদত কথার অর্থ হচ্ছে এমন একটা জায়গা, ইবাদত হচ্ছে এমন একটা প্লেস যেখানে কি করা হতো, বিভিন্ন ধর্মের মানুষেরা এসে কিন্তু ওই তাদের বিভিন্ন ধর্মের মানুষেরা আছে তাদের পাণ্ডিত্য প্রকাশ করতো। অর্থাৎ ইসলাম থেকে একজন আসবেন, হিন্দু থেকে একজন আসবেন, শিখ থেকে আসবেন, খ্রিস্টানিটি থেকে আসবেন, একজন হয়তো পারসিক ধর্ম থেকে আসবেন, একজন জরথুস্ট্রীয় ধর্ম থেকে আসবেন, সবাই আসবে এবং তাদের একটা তর্ক অনুষ্ঠান চলবে, যেটা শুনবে কে? আকবর। এবং আকবর এই সমস্ত ধর্মের ভালো ভালো দিক, দেখো প্রত্যেকটা ধর্মের কতগুলো নেতিবাচক দিক আছে, কতটা ইতিবাচক দিকগুলো আছে। প্রত্যেকটা ধর্মের যে ইতিবাচক দিকগুলো সেটা আকবর সংকলন করে একটা নতুন ধর্ম প্রচারের চেষ্টা করেন, যার নাম হয় দিন এ ইলাহি। নাম কি হয়? দিন এ ইলাহি। এই দিন এ ইলাহিতে পৃথিবীর বিভিন্ন ধর্মের যে ইতিবাচক দিক সেগুলোর সংকলনে একটা নতুন ধর্ম কিন্তু চেষ্টা করা হয়, একটা নতুন ধর্ম প্রবর্তন করার চেষ্টা করা হয়, যেটা মুখের উপরে আছাড় খায় আকবরের। কারণ ইসলাম ধর্মের যে ধর্মগুরু বা খলিফা যারা ছিলেন তারা কিন্তু এর অনুমতি দেননি। তারা আকবরের বিরুদ্ধে চলে যায় এবং আকবরের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়। সেটার জন্য দিন এ ইলাহি সফল হয়নি। যদিও এখান থেকে প্রশ্ন আসে একটাই, যে দিন এ ইলাহি প্রথম কে করেছিলেন? তুমি বলো, প্রথম কে করেছিল দিন এ ইলাহি? মহেশ দাস। কে করেছিল? মহেশ দাস। মহেশ দাস, যাকে আমরা আজকে বীরবল নামে চিনি, তিনি প্রথম দিন এ ইলাহি কিন্তু গ্রহণ করেছিলেন। এছাড়া আকবরের সভাতে নবরত্ন ছিল। নবরত্ন কারা? 9টা রত্ন। 9টা রত্ন, যাদের মধ্যে অন্যতম হচ্ছে তানসেন, একটা বীরবল আর টোডারমাল। তানসেন, বীরবল, টোডারমাল। এই টোডারমল যার নাম আমি বললাম, এই টোডারমল কিন্তু আগে কার দরবারে কাজ করত? ওর বাবার বিপক্ষে যে ওকে পিটিয়ে মারছিল ওই শেরশাহ সুরি, ওর দরবারে কিন্তু অর্থমন্ত্রীর কাজ করতো কে? টোডারমল। পরবর্তীকালে তখন আকবর আসে সিংহাসনে, টোডারমলকে সে নিজের দরবারে চাকরি দেয়। কারণ সে দেখেছিল যদিও আমার বাবার বিরুদ্ধে যে ছিল তার শিবিরের হয়ে কাজ করত, কিন্তু একটা বিষয় যে এর কিন্তু দক্ষতা ছিল। তো আকবর সেই দিক থেকে দক্ষতার দিক দিয়ে বিচার করে কাকে অর্থমন্ত্রী বানিয়েছিল? টোডারমালকে। তার প্রধানমন্ত্রী কে ছিল? বীরবল, জাস্ট ফর বিকজ অফ হিজ ইন্টেলিজেন্স। এবং তার পরবর্তীকালে যে তার সঙ্গীতকার ছিল তিনি ছিলেন কে? তানসেন। আচ্ছা, তানসেন হিন্দু না মুসলমান? তানসেন হিন্দু নাকি তানসেন মুসলমান? তানসেন কোনোদিনও মুসলমান ছিল না। তানসেন একজন ব্রাহ্মণ। তানসেনের আসল নাম হচ্ছে রামতানু পান্ডে, পান্ডেজি, রামতানু পান্ডে, রামতানু পান্ডে। রামতানু পান্ডেকে পরবর্তীকালে আকবর নাম দেন তানসেন। ঠিক আছে, এই তানসেন পরবর্তীকালে আকবর নাম দেন, তার আসল নাম রামতানু পান্ডে। এছাড়াও আকবর যে বিভিন্ন সংস্কারগুলো করেছিল তার মধ্যে অন্যতম ছিল ঝারোখা দর্শন এবং তুলাদান। ঝারোখা দর্শন কি? ঝারোখা কথার অর্থ হচ্ছে জানালা। জানলাতে আকবর এবং রানী আসতেন এবং সবার এই যে বিভিন্ন ওই দিকগুলো রয়েছে, কি কি প্রবলেমেটিক্স দিকগুলো রয়েছে, কোথাকার তাদের প্রবলেম, সমস্ত কিছু তারা দেখতেন এবং সেই হিসাবে তারা তাদেরকে সমাধান বলে দিতেন। এটা ছিল ঝারোখা দর্শন। এবং তুলাদান কি? একদিকে আকবর বসবে, তুলাদান মিনস তুলা যন্ত্র হয় না, ওজন মাপার, একদিকে বসবে আকবর এবং কোষাগার থেকে সোনা দানা মণিমাণিক্য এনে অপরটাতে ওজন করা হবে। ধরো আকবরের ওজন 85 কিলো, ও যদি হয় না 55 কিলো হলো, হয়তো 50-55 কিলো, অত কিলো সোনা আনবে এবং যতক্ষণ না আকবরের টাই হচ্ছে ততক্ষণ সোনা দিয়ে যাবে। যত সোনা আসবে আকবরের ওজনে ততগুলো সোনা জনগণে বিলিয়ে দেওয়া হবে। এটা ছিল কি? তুলাদান ব্যবস্থা। তুলাদান ব্যবস্থা খুব ভালো ছিল, কারণ এখানে মানুষের যে অর্থনৈতিক দিক
সেটা খুব কিন্তু সচল হয়েছিল আকবরের টাইমে। পরবর্তীকাল কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন সে জিজিয়া করটাকে তুলে দেয়, এর বিরুদ্ধে কিন্তু গিয়ে তৎকালীন মুসলমান যে গুরুরা ছিল তারা কিন্তু দাঁড়িয়েছিল, বা এদের দরবারে যারা, গুরু বলা ভুল, সরি আই অ্যাপোলোজাইজ, মুসলমান গুরু না, তো তার দরবারে যে মুসলমান ব্যক্তিরা কাজ করতেন তারা কিন্তু এর বিরুদ্ধে গেছিলেন যে জিজিয়া করকে তুলে দেওয়া উচিত না। এক্ষেত্রে কিন্তু যে খাজানা বা যাকে আমরা বলছি সম্পত্তি, সেটাতে কিন্তু প্রভাব ফেলবে। কিন্তু আকবর তাও এদের বিরুদ্ধে গিয়ে কিন্তু জিজিয়া করটা চালু করেছিল। সেই জন্য এটা রাগ ছিল যে দিনে ইরাহি আমরা চালু হতে দিব না, কারণ এটা একটা বলা যেতে পারে যেখানে সব ধর্মের মিক্সচার আছে, সেটার জন্য কি এখানে কিন্তু ওরা চালু হতে দেয়নি। এবং এর পরবর্তীকালে আকবরের ব্যাপারে আমাদের বিষয়ে আর কিছু জানার নেই, কিন্তু আকবর যে শিক্ষা সংস্কার করেছিলেন সেটাও খুব অন্যতম। আকবরের শিক্ষা সংস্কারে যেগুলো আমরা পাই সেটা হচ্ছে মাদ্রাসা ও মক্তব তিনি নির্মাণ করেছিলেন। মাদ্রাসা হচ্ছে হাই স্কুল, মক্তব হচ্ছে প্রাইমারি স্কুল, দুটা ইসলাম ধর্মীয় শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠান। কিন্তু এখানে বিজ্ঞান, ইতিহাস, গান, শাস্ত্রসঙ্গীত সব কিছু পরিচালনা করা হতো, কারণ আকবর সেরকম পরিমাণে কিন্তু বলা যেতে পারে নিজের ধর্মের প্রতি কট্টর ছিলেন না, ঠিক আছে। এবং সেটার জন্য কিন্তু যখন আমরা ঔরঙ্গজেবকে দেখছি, তিনি কিন্তু এতটা কট্টর ছিলেন যে নিজে অত্যন্ত ভালো সেতার বাদক হলেও তিনি কিন্তু কি করেছিলেন যে জায়গায় জায়গায় বলে দিয়েছিলেন যে করা যাবে না, গান বাজনা করা যাবে না। তো সেই বিষয়ে আমরা দেখেছি। পরবর্তীকালে আকবর কিন্তু নিজের জন্য নিজে কিন্তু অশিক্ষিত ছিল আকবর, নিজের নাম পর্যন্ত লিখতে পারতো না। আকবর নিজে অশিক্ষিত, কিন্তু যাতে লোকজন শিক্ষা গ্রহণ করতে পারে সেই জন্য বিরাট বড় একটা গ্রন্থাগার লাগিয়েছিলেন, এবং সেই গ্রন্থাগারের সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে তিনি করতেন। তো এক্ষেত্রে বলা যেতে পারে যে আকবরের কিছুটা পরিমাণ হলেও আকবরকে আমরা মহান বলতে পারি বিভিন্ন জায়গা থেকে। কিন্তু এই যে রাজপুত পলিসি কিংবা এই সমস্ত কিছু পলিসি, এটা কিন্তু কেবলমাত্র আকবরের নিজের ফায়দার জন্য ছিল। এক্ষেত্রে কিন্তু তার কোনো ভালোবাসা, মান, মর্যাদা এগুলো কোনো কিছু ধারে না। এক্ষেত্রে কেবল জাস্ট টু মেনটেন হিজ ওন সিকিউরিটি হি হ্যাজ টেকেন দ্য রাজপুত পলিসি। অ্যান্ড এই রাজপুত পলিসির অন্তর্গত কী হয়, বিভিন্ন মহিলার সাথে তারা ওই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়, যাতে পরবর্তীকালে যে কোনো চান্স না আসে যে রাজপুতরা তাকে একসাথে মিলে আক্রমণ করছে। থ্যাংকস ফর ওয়াচিং।